স্বাগত জানাচ্ছি ডিবিসি খেলার দুনিয়া দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি তাসফর নাফিক। আমাদের সাথে স্টুডিওতে আছেন আন্তর্জাতিক ক্রিকেট ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী। আপনার কাছে চলে যেতে চাই। বিসিবি বাংলাদেশ ক্রিকেট এখন এশিয়া কাপের থেকে অনেকটাই আলোচনায় হচ্ছে বিসিবি নির্বাচন, তবে আমরা ক্রিকেটে এখন থাকতে চাই। আজকে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের ম্যাচ, বাংলাদেশেরও এই দুই টিমের সাথে খেলা রয়েছে, তবে আজকের ম্যাচ নিয়ে প্রেডিকশনটা কেমন আপনার? প্রেডিকশন করার আগে অনেকগুলো পয়েন্ট সম্বন্ধে আলাপ করা দরকার। প্রথম কথা হচ্ছে মাস্ট উইন গেম দুই দলের জন্যই। দুই দলই এসছে তাদের দ্বিতীয় ম্যাচ খেলার জন্য। প্রথম ম্যাচটা পাকিস্তান ভারতের কাছে পরাজিত হয়েছে, শ্রীলঙ্কা বাংলাদেশের কাছে। তো এই ম্যাচটা জিতলে হয়তো তাদের ফাইনাল খেলার একটা সুযোগ খুলে যাবে, অন্তত ইট উইল বিকাম ইজিয়ার। কিন্তু তারপরেও একটা কথা আছে, রিপোর্টে যেটা শুনছিলাম যে রান রেট একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। যেমনটা কথা হচ্ছে, ধরে নেওয়া যাক যে বাকি তিনটা দল ভারত ছাড়া সবাই দুটো করে পয়েন্ট হলো, তাহলে কে কত রানে জিতছে, কত রানের তফাতে জিতছে, এটা একটা বিশাল একটা ভূমিকা রাখবে এবং সেই পথে যেতে পারে এই টুর্নামেন্টটা। যেহেতু আমি বলছি যে বাংলাদেশকে শ্রীলঙ্কা হারিয়েছে, আবার শ্রীলঙ্কা বাংলাদেশকে হারিয়েছে, ইকুয়াল টার্মসে খেলা হচ্ছে বাকি তিনটা দলের মধ্যে। তো সেই জায়গা থেকে প্রথম টার্গেট হচ্ছে জয়লাভ করা। জয়লাভ করার পরপরই চিন্তা হবে যে কত দূর পার্থক্যে জয়লাভ করা যায়। দ্য ফার্স্ট থিংস ফার্স্ট, দুটো দলই একটু নাজুক অবস্থানে আছে। এই কথা বলছি যে তাদের যে ক্যাপাবিলিটি, তাদের যে ইনহেরেন্ট স্ট্রেংথ, যেটা কেউই কিন্তু ঠিক জেল করছে না। যেই ম্যাচগুলো তারা জিতেছে, হয়তো অপেক্ষাকৃত দুর্বল দল হংকং এবং ইউএইর সঙ্গে তারা বড় মার্জিনে জয়লাভ করেছে। এবং একটা কথা খুব লক্ষণীয় যে আগের টুর্নামেন্টগুলোতে দেখা যেত যে ফার্স্ট রাউন্ডের পয়েন্টগুলো দ্বিতীয় রাউন্ডে নিয়ে যাওয়ার একটা সিস্টেম ছিল, সেটা এবার নেই। তো ইউর কামিং ইন একেবারে সবাই জিরো রান রেট, জিরো স্কোর নিয়ে আসছে। তো প্রতিটা ম্যাচ বিকামস ইম্পর্টেন্ট, যে কিছু আমি সঞ্চয় নিয়ে আসলাম সেটা কাজে লাগাবো, সেটা কিন্তু এবার হচ্ছে না। তো সেদিক থেকে চিন্তা করলে আমার মনে হয় যে দুই দলে একটু প্রেশারে থাকবে এবং বাংলাদেশ চাইবে দূর থেকে যে দুই দল প্রেশারে থেকে অন্তত ওই যারাই হারে ওই বা জয়লাভ করে রান রেটের দিক থেকে যেন খুব বেশি পার্থক্য না থাকে। তাহলে বাংলাদেশের জন্য পরবর্তীতে যদি একটা দলকে হারাতে পারে তাহলে একটা সুবিধা হবে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে বলছিলাম বা পাকিস্তান, দুই দল কি নাজুক অবস্থায় রয়েছে। শ্রীলঙ্কা তো এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচে হেরেছে বাংলাদেশের বিপক্ষে। গ্রুপ পর্বে তো তারা খুব ভালো পারফরমেন্স করেছে। এই ব্যাকফুটে চলে যাওয়ার কারণ কি আপনার কাছে এখন মনে হচ্ছে শ্রীলঙ্কার ব্যাপারে? ওই দিন শ্রীলঙ্কান বোলাররা খুব অর্ডিনারি পারফরমেন্স, এটা বলতেই হবে। শ্রীলঙ্কার ক্যাপাবিলিটি যা, তারা যেভাবে প্রথম ম্যাচটা বাংলাদেশের সঙ্গে খেলেছে, নাজুক অবস্থা এই কারণে বলছি যে পরিস্থিতির পর্যবেক্ষণ করলে নাজুক অবস্থা, বিকজ ইটস এ মাস্ট উইন সিচুয়েশন। এই না যে তারা খুব বাজে খেলে আসছে, আই ডিডন্ট মিন দ্যাট। যেটা বলছিলাম যে পরিস্থিতির কারণে তারা একটু দুর্বল অবস্থানে আছে এবং তাদের বেস্টটা দিতে হবে। তাদের বোলিং ডিপার্টমেন্টে যে ধারটা আমরা আগে লক্ষ্য করেছি, সেই জিনিসটা খুব বাংলাদেশের বিরুদ্ধে অন্তত তারা দেখাতে পারেনি এবং সেই জায়গায় কিছু পরিবর্তন আমার মনে হয় তাদের টপ অর্ডার বোলিংয়ে হয়তো বা আসতে পারে। মাহেশ থিকসানা, বিশেষ করে মিস্ট্রি বোলার, তাকে দলে ফেরত আনতে পারে। পাকিস্তানের বিরুদ্ধে বিশেষ করে যারা, আবারও বলতে হয় যে দুটো দলই একেবারে তাদের ক্যাপাবিলিটি, তাদের যে পোটেনশিয়াল আছে সেই অনুপাতে তারা খেলতে পারছে না। পাকিস্তানের আনুষঙ্গিক অনেকগুলো ব্যাপার আছে যেটা তাদের খেলায় প্রভাব বিস্তার করেছে। আমরা জানি হ্যান্ডশেক না করার কর্মকাণ্ড, এটা কিন্তু মানসিকভাবে দুর্বল করে দিয়েছে কিনা পাকিস্তান? দুর্বল না করে দিলে হয় কি, যখন খেলার মধ্যে থাকে, খেলা নিয়ে আলাপ হয়, প্র্যাকটিসের সময়, নেট প্র্যাকটিসের সময়, যখন তারা টিম মিটিং করে, তখন যদি খেলা নিয়ে তাদের ফোকাসটা থাকে তাহলে এক জিনিস। কিন্তু খেলার বাইরে যদি সার্বক্ষণিকভাবে কেন ওরা হাত মেলানো না, কেন আমরা অ্যান্ডি পায়ক্রফটকে অবজেকশন দিলাম সেটা কাজে দিল না, এগুলো যদি মাথায় ঘোরে তাহলে খেলার উপরে যেই ফোকাসটা, যে মনোনিবেশ করার প্রয়োজন হয়, সেটা থেকে সরে যায় এবং সেটা থেকে সরে গেলেই কিন্তু এলোমেলো একটা অবস্থার সৃষ্টি হয়। সেই জায়গা থেকে যদি পাকিস্তান বলে, গতকাল থেকেই বলে যে ঠিক আছে, ফরগেট হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, অতীত ভুলে যাই, আমরা সামনের দিকে তাকাই, আমাদের জিততে হবে, আমাদের বেস্ট খেলাটা দিতে হবে, আমাদের বেস্ট কম্বিনেশনটা আনতে হবে, তাহলে আমার মনে হয় তারা এগিয়ে আসবে। আর যদি ওই মনের পেছনে সবসময় ওটা থাকে,
তাহলে তাদের পারফরমেন্স ভালো হবে না। একই অবস্থা যদি বলি, ভারতও তো এরকম প্রেশার দিয়েছে পাকিস্তানকে, বা ভারতের একটা প্ল্যান ছিল পাকিস্তানে কিভাবে তারা প্রেশারটা দিবে, হ্যান্ডশেক ইস্যু তো ভারতেরই ক্রিয়েট করেছে। সেই জায়গায় ভারত তো খুব ভালো পারফর্ম করছে, ভারতের ব্যালেন্স টিম। সে ভারতের আসলে কোন জায়গায় ডিফারেন্ট মনে হয়েছে এবারের আসরে? ভারতের মেইন জিনিসটা হচ্ছে আইপিএলে খেলে খেলে তারা টি-20 খেলাটাকে একেবারে চোখ বন্ধ করে খেলা মতো পর্যায়ে নিয়ে গেছে। তাদের পাওয়ার হিটার্স থেকে শুরু করে তাদের বোলাররা কোন উইকেটে অল্প 4টে ওভার করে কিভাবে নিয়ন্ত্রিত বোলিং করবে, কার উপর কী দায়িত্ব, একেবারে ছকে বাঁধা। তার সঙ্গে মানে দুষ্টু বুদ্ধির উদয় হয়েছে যে পাকিস্তানকে সাইকোলজিক্যালি কিভাবে আরও বিপর্যস্ত করা যায়, সেটার জন্য ওই হ্যান্ডশেক ব্যাপারটা। তো টেকনিক্যালি দেখলে ভারত ডেফিনেটলি বাকি 3টে দলে এটা মেনে নিতে হবে, অনস্বীকার্য যে ভারত টেকনিক্যালি বেটার টিম, তাদের বেটার প্লেয়ার্স আছে, তাদের ইন্টারন্যাশনাল এক্সপোজার পাওয়া প্লেয়ার্স আছে, এবং তারা সম্ভবত তারা ওই অ্যাডভান্টেজটা ছাড়াও এই মানসিক অ্যাডভান্টেজটা বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে এটা কাজে লাগিয়েছে এবং কাজে দিয়েছে। সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে ভারতের ডেফিনেট অ্যাডভান্টেজ আছে, কিন্তু একটা খারাপ দিন একটা দলের যেতেই পারে। বেশি অ্যারোগেন্ট হলে, বেশি ওভার কনফিডেন্ট হলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। কারণ ভারত খুব একটা ভালো সময় কাটাচ্ছে, কিন্তু হঠাৎ করে এমন একটা পর্যায়ে হয়তো বা বাংলাদেশের সঙ্গে, হয়তো বা শ্রীলঙ্কার সঙ্গে তারা কিন্তু হেরেছে। বাংলাদেশ গত এশিয়া কাপে 50 ওভার ফরম্যাটে ছিল, যদিও কলম্বোতে আমার সৌভাগ্য ছিল, আমি কমেন্ট্রি করছিলাম ওই ম্যাচে। তা বাংলাদেশ ভারতকে হারিয়েছে 50 ওভার ফরম্যাটে, যদিও 50 ওভার ফরম্যাট বাংলাদেশকে বলা হয় উইথ দ্য স্ট্রংগেস্ট ওই সময়। টি-20তে কিন্তু আমরা জাস্ট পিকিং, এবং কয়েকজন খেলোয়াড়ের নাম আমরা তো আসবই। তারা যদি জেল টুগেদার করে, ভারত শক্তিশালী প্রতিপক্ষ হলেও ওই দিন যদি আমরা বাংলাদেশ যদি ভালো খেলি, ভারতকে হারানো খুব কঠিন ব্যাপার হবে। কারণ ভারতের সাথে পরের ম্যাচে বাংলাদেশকে পারফরমেন্সের দিক থেকে আপনি কোন দিক থেকে একটু সাপোর্ট দেওয়া যায়, বা কোন দিক থেকে একটু এগিয়ে রাখা যায় বাংলাদেশকে ভারতের বিপক্ষে আপনার কাছে? মেন্টালিটি আমার মনে হয় এই জায়গাটাতে তাদের অ্যাটিটিউডটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। আর সিচুয়েশনাল অ্যাওয়ারনেস, যেটা বলি যে কোন অবস্থায় কি করতে হবে, এই জিনিসটা বাংলাদেশের দুর্বলতা আছে, এটা মেনে নিতেই হবে। এই 2020 ফরম্যাটে খুব দ্রুত খেলা পরিবর্তন হয়, খেলার মাঠে একটা অবস্থান কিভাবে নির্ণয় করতে হয়, অধিনায়ক থেকে শুরু করে অন্যান্য খেলোয়াড়রাও তাদের কৃতিত্ব দেখাতে হয়, এবং সেই জায়গায় বাংলাদেশের ঘাটতি আছে। চাপের মুখে মাঝে মাঝে বাংলাদেশ চাপ সহ্য করতে পারে না, এবং সেই চাপটাকে অ্যাবজর্ব করে সেইটা থেকে অ্যাডভান্টেজ নেওয়াটা, এই জায়গাটার বিশাল একটা দুর্বলতা আছে। আমরা সবসময় বলি যে পাওয়ার হিটিংয়ের ব্যাপার আমাদের আরেকটা দুর্বলতা। রিসেন্টলি তো আমরা দেখেছি যে একজন স্পেশালিস্ট পাওয়ার হিটার নিয়ে আসলো, কিন্তু যেই ছেলেটা পাওয়ার হিটিং করে দেখালো সাইফ হাসান, সে কিন্তু ওই লোক যখন ছিল ট্রেনিং দিচ্ছিল, সাইফ হাসান ওয়াজ ইন অস্ট্রেলিয়া, বাংলাদেশ এই দলের সঙ্গে খেলছিল, তো তার প্রশিক্ষণটা কিন্তু সাইফ হাসান পায়নি। কিন্তু সে এমন একজন খেলোয়াড়, একটা এক্সাম্পল, হয়তো বা একটা ম্যাচ নিয়ে একজনকে অ্যাসেস করা ডিফিকাল্ট, কিন্তু তাকে সবসময় বলা হতো যে লাল বলের খেলোয়াড়, লঙ্গার ভার্সনে ব্যাটার খেলে, দেখে শুনে খেলে, ঘরোয়া লিগেও তাকে সুযোগ দেওয়া হতো না তেমন একটা। হ্যাঁ, সেটাই কথা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে দলে জায়গায় পেত না, ডাকি পেত না। সেই খেলোয়াড় যে অসাধারণ খেলবে, এই যে ট্রানজিশনটা, এটা ধরে রাখতে পারলে কিন্তু বাংলাদেশের জন্য একেবারে একটা বিরাট অ্যাডভান্টেজ। আর তহিদ হৃদয়কে নিয়েও রিসেন্টলি অনেক, ওই ম্যাচটা শুরুতে প্রথম দিকে কিন্তু 15 বল পর্যন্ত সবাই ভাবছিল তহিদ হৃদয় তো আবার সেই পর্যায়ে চলে গেছে, গত কয়েক ম্যাচে যা খেলেছে, কিন্তু তারপরে যে চেঞ্জ অফ গিয়ার, ফার্স্ট গিয়ার থেকে একবারে 4th গিয়ারে চলে গেছে, এবং সেই ট্রানজিশনটা করার সক্ষমতা এবং সাহস, আমি যেটা বলছিলাম মানসিক টিম ম্যানেজমেন্টকে একটু ক্রেডিট দিবেন কিনা তাহিদের উপর ভরসা রাখার জন্য? অবশ্যই, এবং অনেক ম্যানেজমেন্ট উড বি টেম্পটেড যে ওকে সরিয়ে অন্য কাউকে তার জায়গায়, কিন্তু এই বিশ্বাসটা একজন খেলোয়াড়ের উপরে রাখা, যে বিশ্বাসটা আমরা আগের অনেক সিলেকশন কমিটিতে দেখেছি যে 2-3টা ম্যাচ খারাপ করলে রদবদল, বাংলাদেশ টিমে মানে সবচেয়ে বেশি বোধহয় পৃথিবীর মধ্যে রদবদল হয়েছে খেলোয়াড়ের। সেই জায়গাটাকে তার উপরে আস্থা রাখা, এবং আস্থার প্রতিফলন তো আমরা দেখতে পেয়েছি তাহিদের ব্যাট থেকে। জুলিয়ান উডের ব্যাপারে একটু জানতে চাই। উনি তো বাংলাদেশে আসার আগে শ্রীলঙ্কাতেও ছিলেন, সেখানেও তিনি ট্রেনিং দিয়েছেন, তবে এবারে এশিয়া কাপে জুলিয়ান উডের দীক্ষাটা কারা বেশি পেয়েছে বলে মনে হচ্ছে, শ্রীলঙ্কা নাকি বাংলাদেশ? শ্রীলঙ্কা তো ন্যাচারালি বেটার পাওয়ার হিটার্স আগের থেকেই, তাদের ফাইন টিউনিংয়ের ব্যাপার ছিল,
বাংলাদেশের টেকনিক্যাল সাইডটা শ্রীলঙ্কার পাওয়ার হিটার্স সেই জয়সূর্যা কালুয়েতরানার থেকে শুরু করে তারা রপ্ত করে আসছে বহু বছর ধরে, অসাধারণ খেলোয়াড় ছিল অল থ্রু দ্য ইয়ার্স। তো তাদের ওখানে মেইনলি ফাইন টিউনিং, আমাদের এখানে টেকনিক্যাল অ্যাবিলিটিটা আনার, নিজের উপর আস্থা। যে আমরা শ্রীলঙ্কার আমাদের সাইজে তো খুব বেশি শারীরিক সক্ষমতা খুব বেশি পার্থক্য নেই, এবং সাইফ হাসানের মা তো শ্রীলঙ্কা। তো তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় মোর তার কর্মক্ষেত্রে তার বিশেষ যেটা কাজ ছিল যে নিজেদের উপর আস্থা, যে আমরাও বড় শট খেলতে পারি, বড় শট খেলতেই যে একেবারে শারীরিক বিরাট লম্বা চওড়া জোরে মারতে পারি সেটা না। ইটস এ কোয়েশ্চেন অফ টাইমিং, ইটস কোয়েশ্চেন অফ বলটা কেমন হচ্ছে, বল সিলেক্ট করা, যে কোন বলে আমি বড় শট খেলবো। তো সব কিছু মিলিয়ে এটা মোর টেকনিক্যাল অ্যাবিলিটি। শ্রীলঙ্কার সঙ্গে তাদের ফাইন টিউনিংয়ের ব্যাপার আছে, তাদের ডেফিনেটলি পাওয়ার হিটিংয়ের অ্যাডভান্টেজ আছে বাংলাদেশের তুলনায়। এবার বাংলাদেশের যে অবস্থানটা আপনি যদি একটু দেখেন, যে বাংলাদেশ প্রথমে খুব রান রেটের চিন্তা করছিল, বা পুরো এশিয়া কাপে এবার রান রেট নিয়ে ব্যাপক একটা প্রেশার থাকতে হচ্ছে ক্রিকেটার অন্যান্য দলদের। এটা আসলে কেন, মানে মাস্ট উইন গেম সেভাবে কেউ কি আসলে নিতে পারছে না, প্রতিটা ম্যাচ জিততে হবে সব টিমের, ইন্ডিয়া ছাড়া বাকি 3টা টিমকে চিন্তা করতে হচ্ছে রান রেটের মাধ্যমে কিভাবে আমরা পরের পর্বে যাবো, এরকম একটা প্ল্যানিং করতে হচ্ছে। প্রথম পর্বে রান রেটটা অতটা গুরুত্বপূর্ণ ছিল না, কারণ কিছুটা তো রান রেট সবসময় থাকে, ছোট টুর্নামেন্ট, সবাই একবার নিজেদের সঙ্গে খেলছে, তাই না, সুযোগ, দ্বিতীয় সুযোগটা নাই। তো সেই জায়গায় রান রেট একটা অ্যাডভান্টেজ রাখে। যেহেতু প্রথম রাউন্ডে ওমানকে একটা বিশাল মার্জিনে হারিয়ে দেওয়ার কারণে বোধহয় শ্রীলঙ্কার একটা রান রেটের অ্যাডভান্টেজ ছিল, তারপরে ইট বিকেম মাস্ট উইন সিচুয়েশন বাংলাদেশের কোয়ালিফাই করার জন্য। এই জায়গায় একটা জিনিস আমার কাছে শ্রীলঙ্কাকে ক্রেডিট দিতে হয়, আফগানিস্তানের সঙ্গে খেলায় আফগানিস্তানের মোহাম্মদ নবী সেই লাস্ট ওভারে 32 রান নিয়ে যখন 170-এ টার্গেট করে দিল, সেই 170 কিন্তু ওই মাঠে 170 করা আমরা দেখেছি নো হাই স্কোরিং ম্যাচে, সেইটাকে চেস করা, এবং ওরা 101 করলেই কিন্তু সুপার 4-এ কোয়ালিফাই করে যেত। তারা কিন্তু ম্যাচটা আরাম আয়েসে খেলতে পারতো, এবং যদি তারা হারতো 10 রানে হারতো, 15 রানে, তাতে বাংলাদেশ আর দ্বিতীয় পর্বে খেলার সুযোগ পেত না। দিস ইজ ওই যে স্পোর্টসম্যান স্পিরিট, যে খেলা জেতার জন্য খেলবো, আনুষঙ্গিক অন্য কী আছে ওই সব ব্যাপারে চিন্তা করবো না। এদিক থেকে মাই হ্যাটস অফ টু শ্রীলঙ্কা, যে তারা জান প্রাণ দিয়ে সেদিন খেলে জিতেছে এবং বাংলাদেশকে সুযোগ করে, মানে রান রেট হিসেবে তাদের মাথায় ছিল, তারা জিততে হবে সেই চিন্তা করে খেলেছে। ভারতের সাথে বাংলাদেশের টিম কম্বিনেশনটা কেমন হলে মনে হয় কিছুটা হলো আমরা জেতার একটা জায়গায় যেতে পারি বলে মনে হয়? জেতা তো প্রাইম ইন আওয়ার মাইন্ডস, এটা মনে রাখতে হবে আমি জেতার জন্য খেলছি। ভারত শক্তিশালী প্রতিপক্ষ, তাদের সঙ্গে পারবো না। প্রথম অবস্থা থেকেই যদি আমি মানসিকভাবে ব্যাকফুটে চলে যাই, তাহলে তো আমার বেস্ট খেলাটা আমি দিতে পারবো না। পজিটিভ ফ্রেম অফ মাইন্ড নিয়ে আসতে হবে, ভাবতে হবে যদি ভারত ব্যাট করে আগে, জাস্ট পাওয়ার প্লে উইল ডিসাইড। পাওয়ার প্লেতে তাদের সূর্যকুমার যাদব কিন্তু কোনো রান করতে পারে না, দ্য ক্যাপ্টেন রিসেন্টলি, যদিও শুভমান গিল এবং অভিষেক শর্মা দুর্দান্ত ব্যাট করে। কিন্তু এরা হয় কি, বাংলাদেশ যখন খেলতে আসবে, আমি ব্যাংক করছি যে ইয়াং খেলোয়াড় তো, বিশেষ করে অভিষেক, এরা একটু দে মাইট গেট ক্যারিড অ্যাওয়ে, একটু অ্যারোগেন্স আমরা কিন্তু গত ম্যাচও দেখেছি, যেভাবে তার কথাও প্রকাশ পেয়েছে। পাকিস্তানি বোলাররা আমাদের উপরে অনেক রকম অঙ্গভঙ্গি করছিল, সেজন্য আমি তাদেরকে পিটিয়েছি, এই ধরনের একটা স্টেটমেন্ট দিয়েছে। তো ওই অ্যাটিটিউড যদি তার থাকে, তাহলে ইট সিমস এ টাচ অফ অ্যারোগেন্স। যখন অ্যারোগেন্স চলে আসে, ওভার কনফিডেন্স চলে আসে, নিজের উপর বেশি আস্থা যে আমি কি হনুরে, সেই জায়গায় কিন্তু একটা অ্যাকিলেস হিল, সেই জায়গাটাই স্ট্রাইক করতে হয়, কনসিস্টেন্ট বোলিং করে, ভালো বল করে, এবং 2-1 ছয় তো অবধারিত পাওয়ার প্লেতে আসবে, কিন্তু একটা 6 বাড়ি খেলেই আমি এলোমেলো বোলিং করব। আমি অ্যাজ এ বোলার আমার স্ট্রেংথ অনুযায়ী আমি কোন বলটা ভালো করি, কোন বল ব্যাটারকে অসুবিধা করবে, লেটস কিপ অন ডুইং দ্যাট, তাহলে কিন্তু সাকসেস আসবে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে বাংলাদেশের ওপেনিং বোলিং জুটির উপরে একটা গুরু দায়িত্ব। তারা স্পিন অ্যান্ড পেস কম্বিনেশন তো একটা ইউজুয়াল প্র্যাকটিস হয়ে দাঁড়িয়েছে, শেখ মাহাদি এবং অপর প্রান্ত থেকে হয়তো শরীফুল বা তাসকিন। আপনি অনেক খেলা দেখেছেন ভারত বাংলাদেশের ম্যাচে, আপনি কি তানজিম সাকিবকে ভারতের এগেইনস্টে ভালো বল করতে আমরা দেখেছি, পরিসংখ্যান তেমনটাই বলছে, তানজিম সাকিবকে একাদশে নেওয়ার কোনো পরিকল্পনা থাকলে কি বেটার হবে কিনা? হয় কি, এখন আমাদের মধুর সংকট, আমাদের এত ভালো ভালো পেস বোলিং ইউনিট, তানজিম সাকিব, তাহলে তাসকিন একই টাইপ, ডানহাতি
বোলার যারা লেফট হ্যান্ডে তো মোস্তাফিজ থাকবে, মোস্তাফিজ অসাধারণ বোলিং করছে, খুব কনসিস্টেন্ট, উইকেট না পেলেও ইকোনমি রেট ইজ ভেরি গুড। তো সেই জায়গা থেকে হ্যাঁ, তানজিম সাকিবের একটা ব্যাপার আছে, খুব টল বোলার না, স্কিডি বোলার, হ্যাঁ, তো গতি আছে তার বলে। একটা এলাকায় একটু বাচ্চা ছেলে দেখে হয়তো বা ওই যেটা একটু আগে বলছিলাম যে একটু মার খেলেই হি ট্রাইজ সামথিং ডিফারেন্ট, ল্যাক অফ এক্সপিরিয়েন্স, আন্ডারস্ট্যান্ডেবল, কতদিন হলেও ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে। এই জায়গাটাতেই পার্থক্য একজন ভালো বোলারের এবং একজন এফিশিয়েন্ট বোলারের এবং একজন ইনএক্সপিরিয়েন্স বোলারের। তাসকিন যেভাবে খেলছে হয়তোবা ইন্ডিয়ার সঙ্গে তাসকিনকে খেলানোর সম্ভাবনা আছে, এবং যদি তাসকিন ভালো না করে শেষ ম্যাচে হয়তোবা তানজিম সাকিব সুযোগ দেওয়া হতে পারে। তবে আজকে যে ম্যাচটা শ্রীলঙ্কা পাকিস্তান, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য কোনো সুখবর আসতে পারে? কারা ম্যাচ উইন করলে বলে মনে হয়, বা পরের এই পাকিস্তানের সাথে ম্যাচ রয়েছে, ভারতের সাথে ম্যাচ রয়েছে, শ্রীলঙ্কার সাথে জিতেছে, সেক্ষেত্রে আসলে বাংলাদেশের সুবিধার জন্য কার জয়টা চাইবেন আপনি? আই থিঙ্ক ওই যে আবার যেটা বললাম, যে কেউ ওই যে আসুক, ডাজন্ট ম্যাটার, খুব কাছাকাছি মানের সব দলগুলো। শ্রীলঙ্কার কাছে হেরেছি এই টুর্নামেন্টে, শ্রীলঙ্কাকে হারিয়েছি। কতদিন আগে আমাদের দেশে মাটিতে বাংলাদেশকে 2-1 হারিয়েছে। সো ইটস প্রিটি মাচ ইভেন স্টিভেন্স। উইকেট দুবাই খেলা হবে ম্যাচটা, আবুধাবির বোধহয় আজকেই শেষ খেলা। উইকেট কিন্তু একেবারে বিশাল রানের পাহাড় তুলতে পারে ওই ধরনের উইকেট না, ড্রাই, কিন্তু আমি কয়েকবারই গিয়েছি, একটা গ্রিনিশ টিঞ্জ আছে। তো ইভিনিং ম্যাচেসে কিছুটা হয়তো বা ডিউ ফ্যাক্টর কাজ করতে পারে। কথা হচ্ছে ডিসিপ্লিন মেনটেন করা। কে হারুক কে জিতুক আমার মনে হয় না এটা একটা ভূমিকা রাখবে, কারণ বাংলাদেশ যদি ভারতকে হারাতে পারে তাহলে তো সময় সহগা, তাহলে তো ফাইনাল খেলার পথটা প্রায় অ্যাসিওর্ড হয়ে যাবে। যেহেতু দুদলই হেরেছে, একজন তো 2 পয়েন্ট পাবেই। বাংলাদেশ শুধু চাইবে ওই যে জিতুক, যেটা একটু আগে বলছিলাম, রান রেটের মানে খুব অল্প রানে বা অল্প উইকেটে বা 18-19তম ওভারে যে ম্যাচটা জিতুক, তাহলে ওই জায়গাটাতে বাংলাদেশ পরবর্তী তাদের ম্যাচে অ্যাডভান্টেজ নিতে পারে। আমরা আরও আলোচনা করবো, তবে একটা বিরতির সময় আছে। দেখছেন ডিবিসি খেলার দুনিয়া, নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। দর্শক, সংবাদের শুরুতে যেমনটা বলছিলাম, কিছু সংবাদের বিশ্লেষণ। আমাদের সাথে স্টুডিওতে আছেন আন্তর্জাতিক ক্রিকেট ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী। আবার চলে যাবো আলোচনায়। হাবিবুল বাশার বলছিলেন কঠিন তবে অসম্ভব নয়, তবে একটা জায়গায় আমাদের শঙ্কা রয়েছে, হচ্ছে স্লগ ওভার আমরা রান করতে পারছি না শেষের দিকে। সেই জায়গাটা ওভারকাম করার জন্য আসলে আমাদের ফিনিশার অভাবের কারণে কি সেই জায়গাটা ওভারকাম হচ্ছে না, বা জাকির আলীকে দিয়ে হচ্ছে না বলে মনে হয়? অ্যাকচুয়ালি প্রথম 10 ওভারের যে রান রেটটা যদি এস্টাবলিশ করে যেতে পারে 3-4 নম্বর খেলোয়াড়, তাহলে প্রেশারটা অটোমেটিক্যালি কম হওয়া উচিত। কিন্তু এটা উল্টোটা হচ্ছে কেন, ইটস ভেরি ডিফিকাল্ট টু এক্সপ্লেইন। বাংলাদেশ 90 রান যদি করতে পারে প্রথম 10 ওভারের, শেষ 10-এ করা উচিত 100 বা 110 কমসে কম। সেই জায়গা থেকে একটা ফ্যাক্টর, অবভিয়াসলি দ্য বল বিকাম সফটার, এটা তো একটা ব্যাপার আছে। হয়তো টাইমিংয়ে হেরফের, হয়তো এমন একটা মানসিক প্রস্তুতি থাকে ওই সময় ব্যাটারদের যে বেশিরভাগ চড়াও হওয়ার একটা প্রবণতা, কিন্তু বল যদি ব্যাটে সময় মতো না আসে এবং যদি অপোজিশনের বোলাররা বুদ্ধিমত্তা পরিচয় দেয়, তাহলে দে উইল নট অফার পেস, একেবারে স্লো বলের উপর ডিপেন্ড করতে হবে। সেই অ্যাডজাস্টমেন্টটা করতে পারছে না বাংলাদেশি ব্যাটাররা। মারমুখী ঢঙে খেলতে যে আউট হয়ে যাচ্ছে বা টাইমিংয়ে হেরফের হচ্ছে, যেটা 4 হওয়ার বল, ইভেন ফুল টসে দেখা যায়, ফুল টস বল যে স্বাচ্ছন্দ্যে বাউন্ডারি হওয়ার কথা, সেটা কিন্তু একজন ফিল্ডারের হাতে যাচ্ছে। যেহেতু ওই বলের গতিটা মানে নির্ধারণ করা, বোঝার যে ব্যাপারটা আছে, যেটা ওয়াচ করা উচিত, এক পয়েন্ট অফ ডেলিভারি যখন একজন বোলার বল করে, একজন ব্যাটারের প্রথম দায়িত্ব হচ্ছে যে কিভাবে বলটা রিলিজ হচ্ছে। সেটা থেকেই মাঝে মাঝে ব্যাটাররা প্রিমেডিটেড শট খেলে, রিভার্স স্কুপের ব্যাপার, যখন বল রিলিজ হওয়ার আগে তারা অবস্থান নিয়ে নেয়। আদার দেন দ্যাট, কনজারভেটিভ ওয়েতে খেলতে গেলে এই বলের গতির যে ব্যাপারটা আছে, সেই জায়গায় বলের সফটনেস, এগুলো বোলার তো এক্সপ্লয়েট করবেই। ব্যাটিং ওরিয়েন্টেড টি-20 ক্রিকেট, সেই জায়গায় বোলাররা তাদের যতটুকু সক্ষমতা আছে সেটা ব্যবহার করবে, এবং সেই কারণে আমার মনে হয় যে একটু বেশি মারমুখী ঢঙে খেলতে যেয়ে হিতে বিপরীত হয়ে যাচ্ছে। জাস্ট টেক ইউর টাইম, সিলেক্ট দ্য বলস। প্রতিটা বল 6 মারতে হবে বা 4 মারতে হবে কথা না, একটা ওভারে কিন্তু 2-3টা বল সিলেক্ট করলে, একটু ধৈর্য দেখে একটু শট মেকিংয়ে সিলেক্টিভ হলে, তাহলে মনে হয় আমার যে ওই 10 ওভারের
যে পরবর্তী 10 ওভারে যে প্রবলেমটা আছে সেটা উত্তরণ করতে পারবে। আমরা আবুধাবি বা দুবাইয়ের উইকেটে জানি স্পিন ট্র্যাক হয়ে থাকে, সেক্ষেত্রে কি আপনি এর জন্যই মুস্তাফিজকে অন্যান্য অনেকজনের থেকে একটু এগিয়ে রাখবেন কিনা বা ট্রাম্প কার্ড হতে পারে কিনা বাংলাদেশের এইবারের এশিয়া কাপে? অবশ্যই মুস্তাফিজ রিলিশ করে যেখানে স্পিন বোলিং ফ্রেন্ডলি উইকেট হয়, কারণ হি ইজ এ ফাস্ট স্পিন বোলার, এটা মানতে হবে। কাটার মানে কি? কাটার মানে ফাস্টার স্পিন, কেন বল তার উইকেটে পরে বাঁককে সরে যাচ্ছে, কাট করে চলে যাচ্ছে। তো যেই উইকেট দুটা আবুধাবি এবং দুবাইয়ের উইকেটের মধ্যে ডেফিনেটলি স্পিন ফ্রেন্ডলি আবুধাবির উইকেট, এবং সেই জায়গায় মোস্তাফিজুর রহমান তো বাড়তি সাহায্য পাবে। আবুধাবিতে আসলে এক ব্যাপার, দুবাই আসলে আরেক ব্যাপার, এবং বাংলাদেশের নির্ভরশীল হতে হবে ওভারঅল পারফরমেন্স, রান যতটা আটকে রাখা যায়। এবং একটা ব্যাপার একটু লক্ষণীয়, যে একটু চাপের মুখে পড়লেই সেই চাপটা সহ্য করার ক্ষমতাটা যদি একটু বাড়াতে পারে, ঠিক আছে, একটা পিরিয়ড আমার 1-1.5 ওভার খারাপ যেতে পারে, কিন্তু সেটা থেকে কিন্তু অনেক দল ঘুরে দাঁড়িয়েছে এবং বাংলাদেশও ঘুরে দাঁড়িয়েছে। এটা একটা প্র্যাকটিসে পরিণত করতে হবে। তো আমরা একদমই শেষ পর্যায়ে রয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে ডিবিসি খেলার দুনিয়া আসার জন্য। ধন্যবাদ।